স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। বিকাল ৪টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদ পদত্যাগ সহ ৬ দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাজধানীর ৭ পয়েন্টের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে একথা জানানো হয়। এ সময় অভিযোগ করা হয়, রবিবার রাতে পুলিশের আচরণ ছিল পক্ষপাতমূলক, আক্রমণ ছিল ছাত্রলীগের কায়দায়। শিক্ষার্থীদের উপর আক্রমণকারীদের বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার দাবিও তাদের। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। স্বর্ণা, নবম দিনের মতো মাঠে ইবতেদায়ী শিক্ষকরা। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে তারা পুলিশে বাধার মুখে পড়ে। আজ তাদের অবস্থান কেমন দেখছেন এবং পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা? হিমাদ্রি, নবম দিনের মতো এই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলমান আছে এবং কিছুক্ষণ আগে এখান থেকে একটি প্রতিনিধি দল কিন্তু জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছেন এবং সরকারের বিভিন্ন প্রতিনিধি দলের সাথেও কিন্তু তারা বৈঠক করবেন বলে আজকে আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই, আজ সকাল থেকেই কিন্তু গত কয়েক দিনের মতো যে প্রতিবাদ অবস্থান কর্মসূচিটি চলছে সেই কর্মসূচিতে তারা একই দাবি জানিয়েছেন, দ্রুততম সময়ে স্বতন্ত্র ইবতেদায়ী যেসব মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলো জাতীয়করণের জন্য কিন্তু তারা অনুরোধ করছেন। এবং তার পাশাপাশি আজ আরও একটি দাবি কিন্তু তাদের কথায় যুক্ত হয়েছে, সেটি হলো গতকাল যে জলকামান নিক্ষেপ এবং গতকাল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য আসলে যারা দায়ী তাদের বিরুদ্ধেও কিন্তু তারা আজ এখানে যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা সোচ্চার হয়েছে এবং তারা কিন্তু বারংবারই বলছে যে তাদেরও আসলে তারা বিচার চায়, যারা গতকাল শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ করেছিলেন কিংবা জলকামান ছুঁড়েছিলেন। এবং সেক্ষেত্রে শিক্ষকদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু বারংবারই বলছিলেন তাদের আসলে এই ৪৪ বছর ধরে তারা যেহেতু কোনো বেতন পাচ্ছেন না এবং সেই বেতন না পাওয়ায় তাদের যে দুর্বিষহ জীবনযাপন সেই দুর্বিষহ জীবনযাপন নিয়ে কিন্তু তারা আমাদের বারংবারই বলছিলেন এবং তারা বলছিলেন এটি আসলে মানবিক খাতিরেও এই দাবিটি মেনে নেওয়া উচিত এবং সেই দাবি মেনে নেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে আজ আর্জি জানাচ্ছেন। এবং আমরা যখন আরও কথা বলছিলাম বিভিন্ন শিক্ষকদের সাথে তারা কিন্তু আমাদের জানিয়েছেন, যারা আয়োজক রয়েছেন এখানে তাদের সাথেও আমরা যখন কথা বলেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও শিক্ষক এখানে জড়ো হচ্ছেন বলে তাদের কাছে তথ্য আছে এবং তাদের এই দাবি অর্থাৎ যে ৬টি দাবি ছিল সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর হুঁশিয়ারি দিবে, আরও কঠোর কর্মসূচি দিবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। হিমাদ্রি, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সব। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, ঢাকা পাবনা যে রাস্তাটি অবরোধ করেছে, অবরোধ মানে কিন্তু জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কেমন দেখছেন আর তাদের কোনো পরবর্তী কর্মসূচি আছে কিনা? জি হিমাদ্রি, আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায়। ঠিক এই বাসস্ট্যান্ড এলাকাতে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক, যেখান থেকে ঢাকা দিয়ে পাবনা এই মহাসড়ক এবং প্রচুর যানবাহন কিন্তু চলাচল করে। তো এখানে শিক্ষার্থীরা কিন্তু এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে থেকে কিন্তু এই মহাসড়কটি অবরোধ করেছে এবং তাদের যেটি দাবি রয়েছে যে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠা হওয়ার ৮ বছর পার হয়ে গেলেও তাদের যে স্থায়ী ক্যাম্পাসের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা কিন্তু তারা এখন পাচ্ছে না এবং এই সুযোগ সুবিধা না পাওয়ার কারণে এবং তাদের যে প্রকৃত যে শিক্ষা ব্যবস্থা, আবাসন ব্যবস্থা এবং প্রকৃত শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু দুটি এই কলেজ এবং একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে এবং তার দাবিতে গত কয়েকদিন হলেই কিন্তু তারা এই আন্দোলন করে আসছে এবং গতকালও কিন্তু তারা এই মহাসড়ক তারা অবরোধ করেছে এবং আজকেও কিন্তু মহাসড়ক অবরোধ করেছে এবং এই অবরোধের ফলে কিন্তু
যে এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি দুই পাশেই কিন্তু দীর্ঘ সারির কিন্তু যানবাহনের যে একটি সারি রয়েছে, যানজট সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জনভোগান্তি তৈরি হয়েছে। এবং তারা যেটি বলছে যে তাদের এই স্থায়ী ক্যাম্পাসের যে দাবি রয়েছে সেই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবে। আমি একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। শুধু ছোট করে বলবেন যে আসলে আপনাদের দাবি কেন? আমাদের দাবি হচ্ছে একটা স্থায়ী ক্যাম্পাস। দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও আমরা এখনো স্থায়ী ক্যাম্পাসের দেখা পাইনি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাচে এখান থেকে চাতক এবং সম্মান শেষ করলেও তারা আজ পর্যন্ত ক্যাম্পাসের দেখা পায়নি। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছে। এই আন্দোলনের শেষ বলতে আমরা গতকাল জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, সেখানে আমরা তো শুনছিলেন হিমাদ্রি, আসলে তারা এই স্থায়ী ক্যাম্পাস না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে রাখবেন। তাদের যেটি দাবি, একটি দাবি যে তাদের দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস দিতে হবে। তো এই ছিল মহাসড়ক অবরোধকালের আমার কাছে সর্বশেষ তথ্য। হিমাদ্রি। খালিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত যে 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি আছে সেটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। অন্যদিকে ডিএমপি কমিশনার বলেছেন, দুই পক্ষের শিক্ষার্থীদের সাংঘর্ষিক যে পরিস্থিতি ছিল তা নিয়ন্ত্রণ করতেই রবিবার রাতে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট, বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই। তো বাট একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। ফলে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। সকালে খালিশপুরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন আন্দোলনকারীরা। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশ জানিয়েছে 21 আগস্টের মতো একটি নাশকতার মামলার ভিত্তিতে আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। আর এদিকে আন্দোলনের কারণে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকরা। আমলিকি দুষ্কৃত লোক এই বিএনপিতে ঢুকে বিএনপিকে কলঙ্কিত করার জন্য এই মিথ্যা মামলাটা তার নামে দেওয়া হয়েছে। যেহেতু মামলাটা তার নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, তাই আমরা অবিলম্বে আলী আজিম ভাই নামে মামলা প্রত্যাহার এবং আজকের ভিতরে তার মুক্তি চাই। আজকের ভিতরে যদি তার জামিন না দেওয়া হয়, মুক্তি না হয়, তাহলে আমরা এই ট্যাঙ্ক লরির শ্রমিকরা, ট্যাঙ্ক লরির চালকরা আমরা ট্যাঙ্ক লরি চালাবো না, আমরা কর্মবিরতিতে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এদিকে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকার বন্ডে জামিন দেওয়া হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকাকে। জামিনের পর গণমাধ্যমকে পরিমণি জানান তিনি ন্যায় বিচার পাবেন। সোমবার সকাল চিত্রনায়িকা পরিমণি আসবেন, তাই সিএমএম আদালত চত্বরে গণমাধ্যম কর্মী আর ভক্তদের ভিড়। ঠিক সকাল 10টায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন রূপালী পর্দার আলোচিত সমালোচিত নায়িকা শামসুন নাহার পরিমণি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে 1000 টাকা বন্ডে জামিন দেওয়া হয় পরিমণিকে। হাসি মুখে আদালতে প্রবেশ করেন পরিমণি। হাসি মুখেই বেরিয়ে কথা বলেন গণমাধ্যমে। খুবই
পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কাছে না। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যখন সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে বাড়ি, এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ন্যায় বিচার নিয়ে আশাবাদী তিনি। এটা বিচারাধীন, আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। রবিবার একই আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিচার শুরু হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা কোম্পানিগুলোর অর্থ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।